হীরা মূল্যবান নয়। বিশ্বজুড়ে কোটি কোটি মানুষ একটি কোম্পানির দ্বারা ধোঁকা খেয়েছে। মানুষকে বোঝানো হয়েছে, যদি তোমার ভালোবাসা চিরস্থায়ী হয় তাহলে তা প্রমাণ করতে হবে একটি অক্ষয় জিনিস দিয়ে। কেউ একটি টাকা জমাতে পারলেই সে চায় হীরার আংটি কিনতে। হীরার আংটি এখন সমাজে এক ধরনের মর্যাদার প্রতীক হয়ে দাঁড়িয়েছে। ক্ষতির হাত থেকে বাঁচতে ডিবিয়ার্স কোম্পানি হলিউডের তারকাদের হীরার গয়নায় সাজিয়ে তুলেছিল এই প্রচারের জন্য। গোল্ডেন গ্লোবস অ্যাওয়ার্ডসের সময় বিয়ন্সে এবং জেনিফার লোপেজের মতো তারকারা হীরার আংটি পরেছিলেন। এই তারকাদের টাকা দিয়ে প্রচার করানো হয়েছিল। এখন কি তুমি বুঝতে পারছো তারা কত বড় প্রতারণা করেছিল? হ্যালো বন্ধুরা, 1997 সালে দক্ষিণ আফ্রিকার পশ্চিম উপকূলে একটি হীরার খনি ছিল। এর নাম ছিল অ্যালেক্স কর। এখানে হীরা খনন করা হতো। সেই বছরে এই খনির চারপাশে অনেক কবুতর দেখা গিয়েছিল। খনিতে কাজ করা লোকেরা খুশি হয়েছিল, কারণ তারা ভাবল এই কবুতরগুলো ব্যবহার করে হীরা চুরি করা যেতে পারে। তখন এই এলাকাকে বলা হতো ফরবিডেন জোন, মানে নিষিদ্ধ এলাকা। সাধারণ মানুষ এখানে ঢুকতে পারত না। যারা খনিতে কাজ করত তারা মাইনিং কোম্পানির দেওয়া ঘরেই থাকত। ওদের বাচ্চাদের স্কুলও কোম্পানি চালাতো। তারা খনির বাইরে যেতে পারত না। এক্স রে মেশিন বসানো ছিল। লোকদের বারবার তল্লাশি করা হতো। ওদের খাবারের সঙ্গে এমন ওষুধ দেওয়া হতো যাতে হীরা গিলে পাচার করতে না পারে। যারা কাজ করতে করতে মারা যেত তাদের দেহ খনির ভিতরেই কবর দেওয়া হতো, যাতে মৃতদেহ দিয়ে হীরা পাচার না হয়। আবার কবুতরের কথায় ফিরে আসা যাক। খনি শ্রমিকেরা কবুতরগুলো ধরলো, তাদের বড় করলো, প্রশিক্ষণ দিল হীরা পায়ে বা শরীরে বেঁধে ঘরে পাঠানোর জন্য। কিন্তু তারা জানতো না এই কবুতরগুলো ছিল গুপ্তচর। পুলিশ আগে থেকেই এসব কবুতরকে প্রশিক্ষণ দিয়েছিল মাইনিং কোম্পানির আদেশে, যাতে কেউ হীরা পাচার করলে ধরা পড়ে। খনি শ্রমিকেরা তো অল্প সময় প্রশিক্ষণ দিয়েছিল, কিন্তু পুলিশ অনেক আগে থেকেই প্রশিক্ষণ দিচ্ছিল। এই কবুতরগুলো পুলিশের ট্রেনিং ভুলে যায়নি। তারা হীরে নিয়ে পুলিশের কাছেই চলে যেত। ফলে পুলিশ 100 জনেরও বেশি শ্রমিককে গ্রেফতার করে। এরপর অরেঞ্জ নদী থেকে মানুষের শরীরের অংশ পাওয়া যেতে থাকে। কিছু শ্রমিককে পুড়িয়ে মারা হয়, তবে অফিসিয়াল রিপোর্টে শুধু 70 জন গ্রেফতার দেখানো হয়। হীরার কোম্পানিগুলো এতটাই শক্তিশালী ছিল, তারা নিজেদের সাম্রাজ্য রক্ষায় যে কোনো কিছু করত। 1998 সালে কবুতর পালন করা বেআইনি করা হয়। নতুন নিয়ম আসে, যদি কারোর কাছে অস্ত্র থাকে আর সে কবুতর দেখেও গুলি না করে তাহলে শাস্তি পাবে। এই সবই করা হচ্ছিল কারণ হীরাকে অত্যন্ত মূল্যবান মনে করা হতো। এখনও অনেকেই তাই ভাবে। অনেকেই বিয়ে বা এনগেজমেন্টে হীরার আংটি দেয়, কারণ বলে ডায়মন্ডস আর ফর এভার, অভিন্নস্বর, চিরন্তন ভালোবাসার প্রতীক। হীরা চিরকালীন, সুন্দর ভালোবাসার প্রতীক, বিশ্বের সবচেয়ে মূল্যবান রত্ন। কেউ একটু টাকা জমালেই সে চায় হীরার আংটি কিনতে। এটা সমাজে এক ধরনের মর্যাদা হয়ে দাঁড়িয়েছে। কিন্তু যদি আমি বলি হীরা আসলে মূল্যবান নয়, একটি কোম্পানি বিশ্বজুড়ে কোটি কোটি মানুষকে একটি মিথ্যা প্রচার করে ধোঁকা দিয়েছে। একটি কোম্পানি যার হীরার খনন কার্যকলাপ বহু আফ্রিকান দেশকে গৃহযুদ্ধে ধ্বংস করেছে। লাখ লাখ আফ্রিকান শিশুদের জোরপূর্বক শ্রমে বাধ্য করা হয়েছে। হীরার বিনিময়ে অস্ত্র কেনা বেচা হয়েছে। এই ভিডিওতে আমরা জানব হীরার অন্ধকার ইতিহাস। হীরার ইতিহাস কোহিনুরের চেয়েও পুরনো। তবে আমাদের গল্প শুরু হবে 1860-এর দিক থেকে। দক্ষিণ আফ্রিকায় এলো দুই ভাই, ইয়োহানেস এবং ডিডেরিক ডেবিয়ার্স। তাদের খামারে হীরা পাওয়া যায়। তারা সেখানেই খনন শুরু করে। পরে তারা খনিটি বিক্রি করে দেয় স্যাসেল রোডস নামক এক ব্রিটিশ ব্যবসায়ীর কাছে। তিনি ছিলেন তখনকার অন্যতম ধনী মানুষ। তিনি শুধু ডিবিয়ার্স না, আরও যেসব জায়গায় হীরার খনি খুঁজে পাওয়া যাচ্ছিল সব কিনে নেন। 1888 সালে তিনি ডিবিয়ার্স কোম্পানি গঠন করেন। 1900 শতকে এসে বিশ্বের 90% হীরার উৎপাদন এই এক কোম্পানির হাতে চলে আসে। আর ডায়মন্ড ইজ ফর এভার, ডিবিয়ার্স, এই কোম্পানিটি ছিল সম্পূর্ণ একচেটিয়া, মানে মোনোপলি। তার আগে হীরা শুধু ভারতে বা দক্ষিণ আমেরিকায় পাওয়া যেত। সেগুলো বিলাসবহুল বস্তু হিসেবে ধরা হতো। কিন্তু যখন আফ্রিকায় প্রচুর হীরা পাওয়া যেতে লাগলো, তখন হঠাৎ করে সরবরাহ বেড়ে গেল। কোম্পানিটি বুঝতে পারল যদি হীরা সহজে পাওয়া যায় তাহলে এর দাম পড়ে যাবে। এরপর আসে ভাঙে প্রথম বিশ্বযুদ্ধ আর 1929-এর মহামন্দা। মানুষের কাছে তখন খাবারের টাকাও ছিল না, হীরা কেনার চিন্তাও ছিল না। চাহিদা কমতে থাকে। অর্থনীতিতে যেমন শেখানো হয়, জিনিস বেশি, চাহিদা কম, তাহলে তার দাম কমে যাবে। ডিবিয়ার সমাধান বার্তারে। তারা যেহেতু বিশ্বের হীরার বাজার দখল করেছিল, তারা ইচ্ছে করে হীরার সরবরাহ বন্ধ করে দেয়। একটি কৃত্রিম সংকট তৈরি করে। নতুন যে হীরা তোলা হচ্ছিল তা বাজারে না দিয়ে গুদামে মজুত করে রাখে। এর ফলে বাজারে হীরার ঘাটতি দেখা যায়। অন্যদিকে চাহিদা বাড়াতে 1938 সালে তারা NWAR নামে একটি বিজ্ঞাপন সংস্থার সাহায্য নেয়। তাদের উদ্দেশ্য ছিল মানুষকে বোঝানো যে প্রপোজ বা বিয়ে মানেই হীরার আংটি। 1947 সালে এই সংস্থা চালু করে ডায়মন্ড ইজ ফর এভার ক্যাম্পেইন। মানুষকে বলা হয় 2 মাসের বেতনের সমান দামের হীরার আংটি কিনতে হবে। এটা ভালোবাসার প্রতীক হিসেবে রূপ পায়। এমনভাবে প্রচার করা হয় যেন এটি আবেগের বিষয়। সেলিব্রিটিসদের হীরার উপহার দেওয়া হয়, যাতে মানুষ হীরাকে মূল্যবান ভাবতে শুরু করে। এভাবেই মানুষ বছরের পর বছর হীরার প্রতি আসক্ত হয়ে পড়ে। এখনও এটা বিশ্বের অন্যতম সফল বিজ্ঞাপন ক্যাম্পেইন বলে ধরা হয়। মানুষকে বলা হয়েছে, যদি তোমার ভালোবাসা চিরস্থায়ী হয় তাহলে সেটা প্রমাণ করতে হবে একটি অক্ষয় জিনিস দিয়ে। এভাবে হীরার আংটি আবেগ, সামাজিক মর্যাদা আর সফলতার সঙ্গে জড়িয়ে ফেলা হয়।
পুরুষদেরও টার্গেট করে ম্যাগাজিনে বিজ্ঞাপন ছাপা হতো, যেখানে তারকাদের হীরের আংটি পরা দেখানো হতো। 1938 সালে ডি বিয়ার্সের মালিক হ্যারি অপেনহাইমার একটি মেমোতে লেখেন, চলচ্চিত্রে খুব কম দৃশ্য থাকে যেখানে নারীদের জন্য এনগেজমেন্ট রিং কেনার দৃশ্য দেখানো হয়। তিনি লিখেছিলেন যে তাদের উচিত চিত্রনাট্যকারদের এবং পরিচালকদের সঙ্গে যোগাযোগ করা যেন এরকম দৃশ্য সিনেমায় রাখা যায়। আপনি কি বুঝতে পারছেন কিভাবে দীর্ঘমেয়াদী পরিকল্পনা করে সবকিছু সাজানো হয়েছিল? হীরাগুলোকে সিনেমা এবং গানে বারবার দেখানো হয়েছে। 1953 সালের সিনেমা জেন্টলম্যান প্রেফার ব্লন্ডসে অভিনেত্রী মারিলিন মনরো একটি গান গেয়েছিলেন, ডায়মন্ডস আর আ গার্লস বেস্ট ফ্রেন্ড। 1950-এর দশকে একাডেমি অ্যাওয়ার্ডসের মতো ইভেন্টে সেলিব্রিটিসদের হীরের গয়না পরতে দেওয়া হতো। এটা এমন না যে তারা নিজে কিনতেন, কোম্পানি তাদের এই হীরে বিনা দামে দিত যাতে তারা বড় ইভেন্টে পড়ে এবং হীরার প্রচার হয়। এভাবে হীরার মান বৃদ্ধি পায় এবং এটা সমাজে মর্যাদার প্রতীক হয়ে দাঁড়িয়েছে। 1947 সালে ব্রিটেনের রানী এলিজাবেথ নিজে দক্ষিণ আফ্রিকার ডি বিয়ার্স খনিতে গিয়েছিলেন, আর কোম্পানিটি তাকে 6 ক্যারেটের হীরা উপহার দিয়েছিল। কোহিনূর বা হোপ হীরের গল্পগুলিও মানুষের আগ্রহ বাড়াতে সাহায্য করেছিল। এর প্রভাব কতটা ব্যাপক ছিল তা কিছু চমকপ্রদ সংখ্যার মাধ্যমে বোঝা যায়। 1940 সালে আমেরিকায় কেবল 10% কনে এনগেজমেন্টে হীরার আংটি পেতেন, কিন্তু 1990-এর মধ্যে এই সংখ্যা বেড়ে প্রায় 90% পৌঁছে গেছিল। তার মানে 90% বেশি পণে এনগেজমেন্টে হীরার আংটি পেতে শুরু করে। আমেরিকার পর ডি বিয়ার্স আবার জাপানেও একই কৌশল নেয়। পরের পার্টে আমরা দেখব জাপানি সংস্কৃতিতে কি মারাত্মক প্রভাব পড়েছিল। ধন্যবাদ সবাইকে। পরের পার্টের জন্য সঙ্গে থাকুন।